Hello everyone, welcome to my channel. আমি আরিফুজ্জামান রাকিব। আমাদের আজকের এই ইংলিশ ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পার্টস অফ স্পিচ। তার আগে কিছু কথা বলে নেই, যারা আমাদের এই চ্যানেলটা দেখতেছেন প্রতিদিনই আমি একটি করে ক্লাস দিব স্টেপ বাই স্টেপ। প্রতিটি পার্ট আমি পার্টস অফ স্পিচ 8 প্রকার পার্টস অফ স্পিচ প্রত্যেকটা ধাপে ধাপে আমি ক্লাসগুলা দিয়ে দিব। আশা করি প্রত্যেকটা ক্লাস আপনাদের ভালো লাগবে আর পাশে থেকে সাপোর্ট করবেন। তো মেইন টপিকে আসা যাক। পার্টস অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যাংশ। বাক্যাংশ মানে বাক্যের অংশ। যদি আমি এখানে বলি হি ইজ আ গুড পারসন, তাহলে এটা একটা বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যের অংশ। এখানে এটা হলো একটা প্রোনাউন, এটা হলো একটা ভার্ব, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এ পারসন এটা হলো একটা নাউন। তাহলে আমরা এখানে কয়টা পার্টস অফ স্পিচ পেলাম? 1 2 3 4 5টা পার্টস অফ স্পিচ। তো একাধিক পার্টস অফ স্পিচ মিলিয়ে একটা বাক্য তৈরি হয়। তো বাক্যের ভিতরে যতটা পার্টস অফ স্পিচ আছে, আমরা এখন কিভাবে বুঝবো যে পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে, এটা যদি একটা বাক্য হয়, বাক্যের মধ্যে যতটা অর্থবোধক শব্দ থাকে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। তো আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ 8 প্রকার আমরা সবাই জানি। আজকে আমরা পার্টস অফ স্পিচের প্রথম ধাপ নিয়ে আলোচনা করব, সেটা হলো নাউন। তো আমরা জানি নাউন অর্থ বিশেষ্য। নাউন অর্থ বিশেষ্য। এখন নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলা হয়। আচ্ছা, এই নাউন হলো মোট 5 প্রকার। নাউন হলো মোট 5 প্রকার। প্রথমত আমি লিখতে পারি প্রপার নাউন, যার অর্থ নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। 2 নম্বরে আছে কমন নাউন। কমন নাউন, যার অর্থ সাধারণ নামবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য। তো এই দুইটা টপিক এখন আলোচনা করব, পরবর্তীতে বাকি 3টা আমরা আলোচনা করব। এই দুইটা টপিকের সাথে কিছুটা কম্বিনেশন না দেখলে আমরা বুঝতে পারবো না কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন। তো প্রপার নাউন হলো নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। প্রপার নাউন বুঝতে গেলে সর্বপ্রথম প্রপার নাউন অর্থ কি সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। প্রপার নাউন কথার অর্থই হলো নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। তো নির্দিষ্ট নামবাচক বিশেষ্য বলতে আমরা কি বুঝি? প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? কোনো একটা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, যে কোনো কিছুর নির্দিষ্ট নামকে আমরা প্রপার নাউন বলবো। যেমন আমি যদি একটা মানুষের নাম বলি, যেমন রানা। যদি একটা জায়গার নাম বলি, যেমন ঢাকা। যদি আমি একটি বস্তুর নাম বলি, যেমন একটা বইয়ের নাম বলি, যেমন সোনার তরী। সোনার তরী এটা একটা বইয়ের নাম বা উপন্যাসের নাম। তো রানা হলো একটা ব্যক্তির নাম, ঢাকা হলো একটা জায়গার নাম, সোনার তরী একটা বইয়ের নাম।
তো এভাবে আমরা এখন আমরা কিভাবে বুঝবো এটা প্রপার নাউন। এখানে রানা, এই 5টা ছেলে যদি এক জায়গায় দাঁড়ায় থাকে, তখন আমরা যদি রানা বলে ডাক দিই, তখন কিন্তু রানাই আমার কথা জবাব দিবে, অন্য কেউ কিন্তু আমার কথায় জবাব দিবে না, কারণ আমি নির্দিষ্ট নাম ডেকে বলতেছি যে রানা। তাহলে আমি যদি বলি রানা আসো, রানাই কিন্তু আসবে, আর 4জন কিন্তু আসবে না, কারণ 4জনের নাম কিন্তু আমি বলি নাই, যার নাম নির্দিষ্ট করে বলা হয়েছে সেটাই। আমি যদি বলি আগামীকাল আমি ঢাকা যাব, তাহলে এক্স্যাক্টলি আমি ঢাকার কথা বলছি, আপনি এটাই বুঝবেন যে আমি ঢাকা যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি কমন নাউন পড়ি, এর সাথে সাথে আমরা একটা কমন নাউন পড়ি। যদি রানা একটা ছেলে, তাহলে রানার সাধারণ নাম কি? বয়। ঢাকা একটি স্থান, আমি একটি স্থানের নাম লিখি ঢাকা। ঢাকা তো একটা শহর, তাহলে আমরা লিখতে পারি সিটি। সিটি হলো শহর। ধরেন আমরা একটা নদী, আমরা বলি নদী। নদী ইংলিশ কি? রিভার। আচ্ছা, রিভার। আমরা যদি আমরা আর কি বলতে পারি? বই, সিটি, রিভার। আমরা বুক বলতে পারি, বুক। সোনারতরীর সাধারণ নাম হলো বুক। তাহলে রিভার, আমরা এখানে রিভার যে কোনো একটা নদীর নাম লিখতে পারি, যেমন পদ্মা। পদ্মা হলো একটা নদীর নাম। তাহলে এখানে দেখেন রানা হলো একটা ছেলে, তো রানার সাধারণ নাম কি? বয়। তাহলে একসাথে যদি 5জন ছেলে থাকে, তাহলে ছেলে বলতে পৃথিবীর যত ছেলে আছে সকল ছেলেকে কিন্তু এক নামে বলা হয় ছেলে। তাহলে এখানে দেখেন কমন নাউন কথার অর্থই সাধারণ নামবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য, মানে এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম যদি বোঝায়, এক নামে যদি প্রকাশ করা হয়, সেটা হলো কমন নাউন, এক জাতীয়। যেমন কোনো নাউনের নির্দিষ্ট নামকে না বুঝিয়ে যদি তার সাধারণ নামকে বোঝায়, যেমন রানা, রানাকে নির্দিষ্ট করে না করে যদি বলা হয় যে এই ছেলে এদিকে আসো, তো ছেলেটি হলো কি? কমন নাউন। ছেলে হলো সকল ছেলেই ছেলে। এখানে ঢাকা, ঢাকা হলো নির্দিষ্ট একটা জায়গার নাম। আমি যদি বলি আমি শহরে যাচ্ছি, তো কোন শহরে যাচ্ছি এটা কিন্তু নির্দিষ্ট না, সকল শহরেই কিন্তু শহর। আর যদি একজাক্টলি ঢাকার নাম বলি আমি ঢাকা শহরে যাচ্ছি, তাহলে কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেল। ঠিক সেম, আমি যদি একটা নদীর নাম বলি, নদী হলো পদ্মা, আমি যদি বলি পদ্মা নদীতে, পদ্মা নদীর ইলিশ খেতে অনেক স্বাদ, তাহলে একজাক্টলি আপনি পদ্মা নদীকে কিন্তু বুঝবেন। এখন যদি আমরা পদ্মা নদীর সাধারণ নাম বলি, আমি যদি বলি নদীর মাছ খেতে খুব স্বাদ, তার মানে কোন নদী সেটা কোনো আমি নির্দিষ্ট করে বলি নাই। পৃথিবীতে যত নদী আছে সকল নদী ওই নদী। এবার আসি বই। বই আমি যদি বলি আমি সোনার তরী বইটি পড়ছি, একজাক্টলি আপনি সেটাই বুঝবেন যে আমি সোনার তরী বইটি পড়ছি। কিন্তু যদি আমি বলি আমি একটি বই পড়ছি, তো কোন বই পড়ছি আপনি কিন্তু জানেন না। তাহলে সকল বইয়ের সাধারণ নাম কি? বই। তাহলে এবার আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা কমন নাউন আর কোনটা প্রপার নাউন। এবার আমরা কালেকটিভ নাউনে যাব। আমরা কালেকটিভ নাউনটা শিখব। কালেকটিভ নাউন 3 নম্বরে হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কথার অর্থ হলো সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, সমষ্টি বলতে আমরা এখানে কি বুঝি? কালেকটিভ নাউন কথার অর্থ হলো সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি বলতে আমরা একটা একত্রে কোনো কিছুকে বুঝি। সমষ্টি মানে যোগফল। তাহলে একত্রে হতে গেলে, একত্রে যদি কতগুলো জিনিসকে একসাথে বোঝায়, সেটা একটা দলের মতো। তাহলে কোনো কিছু যদি দল বোঝায়, কোনো দলের নাম যদি প্রকাশ করে, যে নাউন দ্বারা কোনো একটা দলের নাম প্রকাশ করা হয়, যেমন বলতে পারি আমরা টিম, বলতে পারি কমিটি, বলতে পারি আর্মি, বলতে পারি পুলিশ, নেভি, হ্যাঁ ইত্যাদি, বলতে পারি লাইব্রেরি, ফ্যামিলি, এটা বলতে পারি। তাহলে আমরা যদি কালেকটিভ নাউনের কয়েকটা নাম বলি, যেমন প্রথমে আমি বলছিলাম যে টিম, আমি যদি বলি টিম, এটা হলো একটা কালেকটিভ নাউন। আমি যদি বলি আর্মি, আর্মি একটা কালেকটিভ নাউন, এটা ডিপার্টমেন্টের নাম। আচ্ছা, আমি যদি বলি লাইব্রেরি, লাইব্রেরি এটা হলো একটা লাইব্রেরির নাম। তাহলে অনেকগুলা বইয়ের সমাহারকে লাইব্রেরি বলা হয়। এবার আমি বলতে পারি, আর কি বলতে পারি, টিম, আর্মি, লাইব্রেরি। আচ্ছা, এই তিনটেই আমরা উদাহরণ দিয়ে আগে বুঝি যে এটা আসলে কি। দেখেন আমি ফ্যামিলিও লিখতে পারি, ফ্যামিলিও লিখতে পারি, পরিবার। তাহলে দেখেন টিম, একটা টিমে কিন্তু একজন লোক থাকে না, একাধিক লোক থাকে। তাহলে 11 জন বা 22 জনের
সমাহার একসাথে মিলিয়ে আমরা বলি একটা টিম। সেটা ফুটবল টিমই হোক আর ক্রিকেট টিমই হোক, সেটাকে আমরা বলি টিম। তাহলে একটা টিমে একাধিক মানুষ থাকে, তো একাধিক মানুষকে একত্রে বলা হয় একটা টিম। একাধিক প্লেয়ারের সমষ্টি মিলিয়ে হয় একটা টিম। ঠিক সেম আর্মি। এখন যদি আপনি বলেন যে আমি একজন আর্মি, তাহলে এটা ভুল। আপনি আর্মিতে চাকরি করেন, আপনি একজন আর্মি সোলজার হতে পারেন, কিন্তু আপনি একা আর্মি নন। কারণ আর্মি হলো একটা ডিপার্টমেন্টের নাম, তাহলে এটা একটা দল। একটা আর্মি ডিপার্টমেন্টে অনেকগুলা আর্মি সোলজার থাকে। ঠিক সেম লাইব্রেরি, একটা বই দিয়ে কখনো কি লাইব্রেরি হয় না। তাই একাধিক লাইব্রেরি একসাথে মিলিয়ে যখন একটা ঘরে আবদ্ধ রাখা হয়, তখন তাকে লাইব্রেরি বলা হয়। ঠিক সেম ফ্যামিলি, ফ্যামিলিতে একজন মানুষের একটা পরিবার হয় না, তো একাধিক সদস্য মিলিয়ে একটা ফ্যামিলি হয়। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে পৃথিবীর সকল টিমই তো টিম, সকল ছেলেই তো ছেলে, তো একরকম হয়ে যায়। সকল আর্মি তো আর্মি, তাহলে এখানে সকল সিটিও তো সিটি। এখানে সকল লাইব্রেরি লাইব্রেরি, এখানে সকল বইই বই। এখানে সকল ফ্যামিলি ফ্যামিলি, এখানে সকল নদী নদী। তাহলে এটা কম্বিনেশনটা কিভাবে হইলো? এটা কিভাবে বুঝবো কোনটা যে কালেকটিভ নাউন কোনটা কমন নাউন? এটার মধ্যে একটা পার্থক্য আছে। দেখেন, আমি যদি টিমকে ভাঙি, যদি আমি টিমকে যদি আমি টিমকে ভাঙি, একটা টিমের মধ্যে কি আছে? প্লেয়ার আছে, তো আমি লিখলাম প্লেয়ার। প্লেয়ার কি কমন নাউন। এবার প্লেয়ার থেকে কি আসে? প্রত্যেকটা প্লেয়ারের একটি করে নাম আছে। আমি বলতে পারি রফিক, বলতে পারি রানা, এরকম। তাহলে প্রত্যেকটা প্লেয়ারের নাম যদি এরকম রেখি, তাহলে দেখেন প্রথমত টিমকে যখন আমরা ভাঙলাম, তখন টিমের মধ্যে কি আছে? প্লেয়ার আছে। তো প্লেয়ার হলো কমন নাউন, সকল প্লেয়ারই প্লেয়ার। এখন প্রত্যেকটা প্লেয়ারের নাম আছে, রানা, রফিক, শফিক, জব্বার, বরকত, আপনি যাই বলেন না কেন, প্রত্যেকটা কি বের হবে? প্রপার নাউন। তাহলে টিমকে ভাঙার পর আমরা কি পাইলাম? কমন নাউন পাইলাম এবং কি প্রপার নাউন পাইলাম। এবার দেখেন, আমরা যদি বইকে ভাঙি, ঠিক আছে, বইকে যদি ভাঙি, বই, তো বইয়ের ছেলেটির একটা নির্দিষ্ট নাম আছে, হইতে পারে রানা, হইতে পারে জামাল। হ্যাঁ, তো দেখেন ছেলের নাম হইতে পারে রানা, জামাল, যে কোনো কিছু। আমি যদি বইকে ভাঙি, তাহলে শুধু প্রপার নাউন বের হচ্ছে। কিন্তু এখানে যদি আমি টিমকে ভাঙি, দেখেন কমন নাউন এবং প্রপার নাউন দুইটাই বের হচ্ছে। আচ্ছা, আমি অন্য একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে যদি আমরা লিখি, আমরা দেখেন, আমরা আর্মিকে ভাঙি, যদি আর্মিকে আমরা ভাঙি, আর্মিরে ভাঙলে আর্মির মধ্যে কি আছে? আর্মিতে সোলজার আছে, তাহলে আর্মি হলো সোলজার। সোলজার, ঠিক আছে। আমি যদি লিখি সোলজার, তাহলে এই সোলজার, আর্মি হলো, আর্মিতে সোলজার আছে, তো সোলজার কি কমন নাউন। এখন প্রত্যেকটা সোলজারের আবার একটি করে নাম আছে। ধরেন শাহিন, ধরেন রফিক, ঠিক আছে। প্রত্যেকটা সোলজারের ব্যক্তিগত নাম আছে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? আর্মি। আর্মি থেকে কি বের হইলো? সোলজার। আর্মি হলো ডিপার্টমেন্টের নাম। এখন আর্মি ডিপার্টমেন্টে কি আছে? সৈনিক আছে, তো সোলজার কমন নাউন। এখন কমন নাউন, প্রত্যেকটা সোলজারের ব্যক্তিগত নাম আছে, তাহলে প্রত্যেকটা কি বের হইলো? প্রপার নাউন বের হইলো। আচ্ছা, তো এবার ঠিক সেম আমরা দেখব সিটি। আমরা সিটিকে ভাঙি, দেখেন এটার সাথে কম্বিনেশন করে আমরা সিটিকে ভাঙতেছি। প্রত্যেকটা সিটি মানে শহর, সব শহর হইলো কমন নাউন। এখন শহরের প্রত্যেকটা একটা নাম আছে, যেমন আমরা বলতে পারি ঢাকা, বলতে পারি আমরা কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল। হ্যাঁ, আমি সব মানে যতগুলা শহরের নামই বলবো, প্রত্যেকটা কি এক একটা আপনার যে প্রপার নাউন বের হবে। দেখেন সিটি, সিটি মানে শহর হলো কমন নাউন। কমন নাউনের বাংলায় প্রত্যেকটা সিটির নাম যদি আমি লিখি, তাহলে প্রত্যেকটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়, মানে প্রপার নাউন হয়ে যায়। এবার ঠিক সেম টু সেম আপনি এভাবে যদি প্রত্যেকটা নাউনকে ভাঙেন, তাহলে দেখবেন কমন নাউনে শুধু, কমন নাউনকে ভাঙলে শুধু প্রপার নাউন বের হচ্ছে, আর কালেকটিভ নাউনকে ভাঙলে প্রপার কমন দুইটাই পাওয়া যাচ্ছে। এটা হলো এটার ব্যবধান। যেমন আমি যদি এখানে লাইব্রেরিকে ভাঙি, লাইব্রেরি, লাইব্রেরিকে ভাঙলে লাইব্রেরিতে কি আছে? বই আছে, বইয়ের ইংলিশ কি? বুক। তো বুক প্রত্যেকটা কমন নাউন, প্রত্যেকটা বইয়ের আলাদা নাম আছে, যেমন সোনার তরী, ঠিক আছে, আমরা একটু আগে লিখছিলাম কি, হ্যাঁ, সোনার তরী। তারপরে অনেক, আপনি যত উপন্যাসের নাম বলেন, বাংলা, ইংরেজি, গণিত, হ্যাঁ, মানে যেগুলার বইয়ের নাম বলবেন, প্রত্যেকটা কি বের হবে?
প্রপার নাউন বের হবে। আর লাইব্রেরিকে বাংলায় প্রথমে কি হয়, লাইব্রেরির মধ্যে কি আছে, বই আছে, প্রত্যেকটা বইয়ের আবার আলাদা আলাদা করে নির্দিষ্ট নাম আছে। তাই আমরা বলবো কালেকটিভ নাউনকে বাংলায় কি বের হয়, কমন এবং কি প্রপার নাউন দুইটাই বের হয়। এখন আমরা যদি নদীকে ভাঙি, রিভার, দেখেন নদীকে যদি আমরা ভাঙি তাহলে নদীর প্রত্যেকটা নদীর নাম আছে, যেমন পদ্মা লিখতে পারি, মেঘনা, যমুনা, আপনি যাই লেখেন না কেন আপনি দেখবেন কমন নাউনকে ভাঙলে শুধু প্রপার নাউন বের হচ্ছে। আর আপনি যদি এই কালেকটিভ নাউনকে ভাঙেন দেখবেন কমন এবং প্রপার দুইটাই বের হচ্ছে। এটা হলো কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা পজ করে করে আবার পুনরায় দেখেন, আশা করি বুঝে যাবেন। এবার আমরা আসি ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন 4 নম্বরে ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল কথার অর্থ কি? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কথার অর্থ হলো পদার্থবাচক বিশেষ্য, পদার্থবাচক বিশেষ্য। এখন পদার্থবাচক বিশেষ্য বলতে আমরা কি বুঝি? যে নাউন গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, যে নাউন গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, তাকে কি ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন দেখেন আমরা কি কি গণনা করতে পারি না, শুধু ওজন করতে পারি, ওই রকম নাউন দেখেন, যেমন চাল, ডাল, চিনি, লবণ, হ্যাঁ, তেল, তারপরে আপনার পাউডার, এই সব কিছু কি সোনা, তারপরে রূপা, হ্যাঁ, এগুলা লোহা, এই সবগুলো যেমন যেমন আমরা লিখতে পারি গোল্ড, লিখতে পারি সিলভার, ঠিক আছে, লিখতে পারি অয়েল, ঠিক আছে, লিখতে পারি ওয়াটার, লিখতে পারি ইয়ার, ইয়ার মানে কি বাতাস। এখন অনেকে মনে মনে ভাবতে পারে যে ইয়ার তো গণনা করা যায় না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। হ্যাঁ, আপনার কথা ঠিক, কিন্তু বাতাসকে যখন তরলে পরিণত করা হয় তখন এটাকে কি ওজন করা যায়। যেমন বাজারে দেখেন গ্যাস বিক্রি হয়, গ্যাসটা কিন্তু কি বায়ু হয়। তাহলে এই গ্যাসটাকে যখন তরল করা হয়, তো বায়ুটাকে যখন তরল করা হয় তখন এটা গ্যাসে পরিণত হয়, তখন আমরা সেটা বাজারে বিক্রি করতে পারি। আচ্ছা, তাহলে ওই ক্ষেত্র থেকে এয়ারকে ম্যাটেরিয়াল নাউন হিসেবে ধরা হয়। আচ্ছা, এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 নম্বরে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কথার অর্থ গুণবাচক, গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। এখন গুণবাচক বিশেষ্যটা কি? যে নাউন ধরা যায় না, হ্যাঁ, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায় বা ঘ্রাণ নেওয়া যায় না, জাস্ট অনুভব করা যায়, সেই নাউনকে কি বলা হয়? আপনার এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন আমরা বলতে পারি ইলনেস, অসুস্থতা, তারপরে হ্যাপিনেস, হ্যাপিনেস, তারপরে বলতে পারি সোরোনেস, ঠিক আছে, তারপরে বলতে পারি লাভ, ভালোবাসা, তারপরে বলতে পারি উইজডম অর্থ জ্ঞান, হ্যাঁ, এইগুলা। যেমন ইলনেস অসুস্থতা, হ্যাপিনেস কি সুখ, সরুনেস দুঃখ, লাভ ভালোবাসা, উইজডম জ্ঞান, তারপরে বলতে পারি ফ্রিডম স্বাধীনতা, এগুলা কি কখনো দেখা যায় না। হ্যাঁ, আপনি বলতে পারেন হ্যাঁ ভাই আমি তো দেখছি লোকটা অসুস্থ, ইলনেস, লোকটা শুয়ে আছে দুর্বল, উঠতে পারে না। হ্যাঁ ঠিক আছে, আপনি তার অবস্থাটা দেখতে পাচ্ছেন কিন্তু তার কি অসুস্থতাটা আপনি দেখতে পাচ্ছেন না। এখন যদি মনে করেন আপনাকে কেউ ঠাস করে একটা থাপ্পড় মারলো, আপনি বলিস ব্যথা পাইছি, এখন কি ব্যথাটা কি আপনি দেখাতে পারবেন? অবশ্যই না। তার মানে কি, যে জিনিস দেখা যায় না শুধু অনুভব করা যায়, ঠিক সেম ওইটাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়।
ঠিক হ্যাপিনেস, সুখ। হ্যাঁ, আমি দেখেছি লোকটার কোনো দুঃখ কষ্ট কিছু নাই, লোকটা অনেক সুখে আছে। আপনি দেখতে পারছেন লোকটার অবস্থা, সে ভালো অবস্থায় আছে, কিন্তু তার সুখটা কিন্তু দেখা যায় না, সুখটা কিন্তু মনের ব্যাপার। ঠিক সেম সরুনেস, সরুনেস মানে কি দুঃখ। হ্যাঁ, লোকটা দুঃখ, তো লোকটা অনেক কষ্টে আছে, খেতে পারে না, রাস্তায় বসে আছে, আপনি ভাবছেন যে লোকটা অনেক কষ্টে আছে। হ্যাঁ, আমি দেখছি লোকটা ভিক্ষে করতেছে, লোকটা অনেক দুঃখ, কিন্তু হ্যাঁ লোকটা ভিক্ষে করতেছেন, লোকটার বাহ্যিক অবস্থাটা আপনি দেখতে পারতেছেন, কিন্তু তার কি সরুনেস দুঃখটা আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক সেম, তাহলে আমি একইভাবে উইজডম জ্ঞান কি দেখা যায় না, সেটা অনুধাবনের জিনিস। লাভ ভালোবাসা, ঠিক সেম, ভালোবাসাটাও কি অনুভূতির জিনিস, ওইটা কি কখনো দেখা যায় না। তাই এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, জাস্ট অনুভব করা যায়, তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এই পাঁচ প্রকার হইল আপনার এই যে নাউন, মোট 5 প্রকার। তাহলে এই মোট 5 প্রকার নাউন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক, আমার আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে, আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। যদি আপনারা সাপোর্ট করেন, এত কষ্ট করে ক্লাসগুলো বানানোর পর যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে পরবর্তী ক্লাসের জন্য আগ্রহ জাগবে না মনের ভিতর। তো আপনারা যদি সাপোর্ট করেন, আশা করি পরবর্তী ক্লাসগুলো আমি সুন্দরভাবে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকটা পার্টস অফ পিস। এবং আমি ধরে ধরে প্রত্যেকটা পার্টস অফ পিস ধীরে ধীরে এবং শূন্য থেকে, যারা আজও পর্যন্ত ইংলিশের সেও বুঝে না, তাদেরকে আমি 0 লেভেল থেকে, তারা যদি আমার ক্লাসটা দেখে, এটা হলো ক্লাস নাম্বার 1, এটা হলো ক্লাস নাম্বার 1, আমার এই প্রথম ক্লাস এটা। হ্যাঁ, আপনারা এই ক্লাসটাকে ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পার্টস অফ পিস আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে বুঝিয়ে দিব। আশা করি যারা এই ক্লাসটা বেসিক লেভেল যাদের ভালো হবে, হ্যাঁ, তারা ভবিষ্যতে ইংরেজিতে ভালো করবে। তো অনেকে নাউনকে বলবে যে নাউন 2 প্রকার, ঠিক আছে? হ্যাঁ, নাউন 2 প্রকার, আবার অনেকে বলবে নাউন 4 প্রকার।